সবাইকে স্বাগতম। আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যদি একটা বস্তুর উপর একটা বল এফ প্রয়োগ করি, তো বস্তুটা শুরুতে স্থির অবস্থায় ছিল আর বস্তুটার ভর ছিল এম। আমি বস্তুর উপর বলটা প্রয়োগ করছি ডি দূরত্ব পর্যন্ত। তাহলে এই বল গুণ যেই দূরত্ব পর্যন্ত আমি বস্তুটাকে ঠেলছি সেটা সমান হবে হাফ এম ভি স্কোয়ার। এখানে এম হলো বস্তুটার ভর আর ভি হলো আমি বস্তুটাকে ডিপ দূরত্ব পর্যন্ত ঠেলার পর এর যে বেগ হবে সেই বেগ। আর আমি গত ভিডিওতে এটাকে সংজ্ঞায়িত করেছি কাজ হিসেবে। সংজ্ঞানুসারে বল গুণ দূরত্ব হলো কাজ বা ওয়ার্ক, আর হাফ এম ভি স্কোয়ার আমি বলেছিলাম যে এটাকে গতিশক্তি বা কিনেটিক এনার্জি বলা হয়। তাহলে সংজ্ঞানুসারে গতিশক্তি হচ্ছে কাজের পরিমাণ। এখানকার থেকে বোঝা যাচ্ছে গতিশক্তি হলো সেই পরিমাণ কাজ যেটা আপনাকে করতে হবে একটা স্থির বস্তুকে একটা নির্দিষ্ট বেগ দেওয়ার জন্য। এই বেগ হলো বস্তুটার এখনকার বেগ। ধরে নিচ্ছি আমি এখানে একটা বস্তু দেখছি যার ভর হলো এম আর এটা ভি বেগে চলছে। তাহলে আমি বলবো যে এর গতিশক্তি হলো 1/2 mv স্কোয়ার। সংখ্যা ছাড়া এগুলো কনফিউজিং মনে হতে পারে, তা আমি ধরে নিই এর ভর হচ্ছে ধরলাম 5 কিলোগ্রাম আর এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে আমি বলতে পারবো যে এই বস্তুটার গতিশক্তি হবে হাফ গুণ বস্তুটার ভর, তাহলে গুণ 5 গুণ 7 স্কোয়ার যেটা হবে 49। এখন হাফ গুণ 49 এটা হবে 25-এর চেয়ে কিছু কম, তাহলে এটা হবে প্রায় 125 নিউটন মিটার। নিউটন মিটার হলো জুল, তাহলে প্রায় 125 জুল। তাহলে সংখ্যা বসালে এরকম পাবো আমরা এর সাথে সাথেই জানতে পারবো, যদিও আমরা জানি না যে কি ঘটেছিল, বস্তুটা কিভাবে এখানে এসেছিল। ধরে নিলাম আমরা জানি না যে কেউ একজন এই বস্তুটার উপর বল প্রয়োগ করে বস্তুটাকে ডি দূরত্ব পর্যন্ত ঠেলে এখানে এনেছে। শুধুমাত্র এর গতিশক্তি হিসেব করে আমরা বলতে পারি এর জন্য কাজ করতে হয়েছে 125 জুল। আমরা জানি না যে বস্তুটা ঠিক কিভাবে এই বেগ প্রাপ্ত হলো, কিন্তু আমরা জানি যে 125 জুল কাজ করা হলে বস্তুটা ত্বরান্বিত হয়ে এই 7 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। আসুন আরেকটা উদাহরণ দেখা যাক। এবারের এই উদাহরণটাতে আমরা একটা বস্তুকে আনুভূমিক দিকে ঠেলে ত্বরান্বিত করার বদলে দেখব যে একটা বস্তুকে উপরের দিকে ঠেলা হচ্ছে, উপরের দিকে, কিন্তু এর বেগ পরিবর্তন হচ্ছে না। ধরে নিচ্ছি যে এবার আমাদের পরিস্থিতিটা ভিন্ন। আমরা ধরি গভীর মহাশূন্যের কোথাও না, আমি বরং পৃথিবীতে আছি। এখানে একটা এম ভরের বস্তু আছে আর আমি এর উপর একটা বল প্রয়োগ করব। ধরে নিচ্ছি আমি যে বল প্রয়োগ করছি সেটা হলো ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, ভর গুণ জি কে ত্বরণ বলছি, যার সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমি এই বলটা প্রয়োগ করছি উপরের দিকে ডি দূরত্ব পর্যন্ত। ডি না ধরে এইচ ধরি, উচ্চতার জন্য হাইট এইচ। এই ক্ষেত্রে বল গুণ দূরত্ব সমান হবে, বল হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, তাই না? আর হ্যাঁ, মনে রাখবেন আমি উপরের দিকে অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণে ঠেলছি আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে টানছে। তাহলে এখানে বল হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ আর আমি এই বল প্রয়োগ করছি এইচ উচ্চতা পর্যন্ত। তাহলে দূরত্ব হলো এইচ, বল হলো এটা হলো বল, আমি যে দূরত্ব পর্যন্ত ঠেলছি তা হলো এইচ। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আপনি এরকম একটা বাস্তব অবস্থার কথা চিন্তা করতে পারেন। আপনি একটা এলিভেটর বা লিফটের কথা চিন্তা করুন। লিফটটা গতিশীল আছে, আসলে একটা স্থির বস্তুকে গতিশীল অবস্থায় আনার জন্য আপনাকে অভিকর্ষজ বলের চেয়ে কিছুটা বেশি বল প্রয়োগ করতে হবে। ধরে নিচ্ছি বস্তুটা একটা কনস্ট্যান্ট বেগে চলছে। ধরে নিলাম এটা একটা এলিভেটর, এটা একটা কনস্ট্যান্ট বেগে উপরের দিকে যাচ্ছে। আমরা ধরে নিলাম এলিভেটরটার ভর হলো 10 কিলোগ্রাম আর এটা উপরের দিকে একটা কনস্ট্যান্ট বেগে উঠছে। ধরে নিলাম এটা উপরের দিকে 100 মিটার উঠছে। এলিভেটরটাকে উপরের দিকে যাই টানুক না কেন, সম্ভবত এটা হবে তারের টেনশন, এটা এলিভেটরটাকে উপরে টানছে। আমরা জানি কৃত কাজ হলো এটাকে টেনে উপরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বল, এটা এখানে হবে অভিকর্ষজ বলের সমান। আমরা ধরে নিচ্ছি যে এলিভেটরটা ত্বরণ লাভ করছে না, তাই না?
কারণ এলিভেটরটা যদি উপরের দিকে ত্বরণ লাভ করতো তবে অভিকর্ষজ বলের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হতো, আর এলিভেটরটা যদি নিচের দিকে ত্বরণ লাভ করতো অথবা উপরের দিকে মন্দন লাভ করতো তবে প্রযুক্ত বল হতো অভিকর্ষজ বলের চেয়ে কম। কিন্তু এলিভেটরটা যেহেতু একটা কনস্ট্যান্ট বেগে উপরে উঠছে, সেহেতু যে বলটা এটাকে উপরের দিকে টানছে সেটা যে বলটা এটাকে নিচের দিকে টানছে তার সমান হবে। এক্ষেত্রে কোনো নেট বল নেই, অভিকর্ষ বল আর উপরের দিকে প্রযুক্ত বলটা একই সমান, তাই বেগের কোনো পরিবর্তন হবে না। আমার মনে হয় আমি একই কথা দুবার বললাম, তাহলে আমরা বুঝতে পারছি উপরের দিকে প্রযুক্ত বলটা হবে অভিকর্ষজ বলের সমান, এদের মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে এটা হলো mg, ভর m কত, m হলো 10 কিলোগ্রাম, গুণ অভিকর্ষজ ত্বরণ, সেটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি একক লিখছি না, ধরি সবগুলো কিলোগ্রাম আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে আছে। আমরা এটাকে 100 মিটার দূরে সরাচ্ছি, 100 মিটার। তাহলে এই এলিভেটর বা বস্তুর উপর কত কাজ করতে হবে? এটা যে এলিভেটর হতে হবে এমন কোনো কথা নেই, কত বল এটাকে টানছে বা ঠেলছে সেটাই গুরুত্বপূর্ণ। এটা সমান হবে 98 গুণ 100, তাহলে 9800 নিউটন মিটার বা 9800 জুল। আবার 100 মিটার উপরে ওঠার পর এর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন প্রশ্নটা হলো, বস্তুর উপর যে এত কাজ করা হলো সেগুলো কোথায় গেল? এর উত্তর হলো, কাজ এখানে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হলো আসলে অভিকর্ষজ বিভব শক্তি। কয়েক ধরনের বিভব শক্তি আছে, পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। অভিকর্ষজ বিভব শক্তিকে সংজ্ঞায়িত করা হয় এভাবে: ভর গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ বস্তুটা যে উচ্চতায় আছে সেই উচ্চতা। এখন এটাকে কেন বিভব শক্তি বলা হয়? এর কারণ হলো, একটা উচ্চতায় নিতে বস্তুর উপর কাজ করতে হয়। অভিকর্ষজ বিভব শক্তির ক্ষেত্রে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে একটা বস্তুকে কোনো উচ্চতায় তোলা হয়। এখন এই উচ্চতায় বস্তুটা আর গতিশীল নেই, তাই এর কোনো গতিশক্তি নেই, কিন্তু এর এখন কাজ করার অনেক পটেনশিয়াল আছে। কাজ করার পটেনশিয়াল বলতে আমি কি বোঝাচ্ছি? আমি একটা বস্তুকে শূন্যে 100 মিটার উপরে তুললে এর কাজ করার পটেনশিয়াল কত হবে? আমি যদি এটাকে মুক্তভাবে পড়তে দেই আর এর উপর অভিকর্ষ ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, তবে অভিকর্ষের প্রভাবে বস্তুটা প্রচণ্ড গতিতে মাটিতে ফিরে আসবে। আমি যদি এটা কোনো যন্ত্রে প্রয়োগ করতে পারি তবে সেখান থেকে আমরা কাজ পাব। এটা বিভ্রান্তিকর মনে হতে পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা পরিষ্কার করে ফেলি। এটা ধরে নেই আমার কাছে একটা বস্তু আছে, ধরে নিচ্ছি বস্তুর ভর হলো 1 কিলোগ্রাম, আর আমরা পৃথিবীতে আছি। ধরে নিচ্ছি 10 মিটার উপরে আছে বস্তুটা মাটি থেকে 10 মিটার উপরে। তাহলে আমরা জানি এর বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ গুণ উচ্চতা। ভর হচ্ছে 1, অভিকর্ষজ ত্বরণ ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ 10, এটা হলো উচ্চতা। তাহলে এটা সমান প্রায় 100 নিউটন মিটার বা 100 জুল। বেশ সহজ। এখান থেকে আমরা কি জানছি? আমরা জানছি যে প্রায় 100 জুল, না ঠিক 100 জুল আসলে কাজ করলে আমরা এই বস্তুটাকে মাটি থেকে 10 মিটার উপরে এই বিন্দুতে তুলতে পারবো। এখন আমরা চিরাচরিত গতিসূত্রগুলো ব্যবহার করে বের করতে পারবো, আমি যদি বস্তুটাকে ছেড়ে দেই তবে এটা কত দ্রুত গতিতে মাটিতে আঘাত করবে। আমরা এটা করতে পারবো, কিন্তু আমি অনেক দ্রুত এটা করার নতুন একটা নিয়ম দেখাবো। কাজ আর শক্তির ধারণা আসলে এখানেই অনেক বেশি কাজে লাগে। আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি নামে একটা জিনিস আছে। এই নীতি অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা কেবল এক রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত করা যায়। এরপরে অবশ্যই একটু কথা আছে, তবে আমাদের জন্য এটুকুই যথেষ্ট। এক্ষেত্রে আমি যখন বস্তুটাকে নিয়ে এখানে তুললাম এবং তারপর ছেড়ে দিলাম, এখানে এর অনেক বিভব শক্তি আছে, তাই না? বস্তুটা যখন মাটিতে চলে আসবে তখন এর কোনো বিভব শক্তি থাকবে না, কারণ উচ্চতা এক্ষেত্রে 0। তাহলে এখানে বিভব শক্তি হলো 100 জুল আর এখানে বিভব শক্তি হলো 0। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, আমি এইমাত্র শক্তির সংরক্ষণশীলতা নীতি জানলাম, কিন্তু এই উদাহরণে তো বিভব শক্তি পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে। আজ আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বিভব শক্তি এখানে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা চিন্তা করতে পারছেন সেটা কি হতে পারে। এই বস্তুটা মাটিতে আঘাত করার আগে অনেক দ্রুত গতিতে চলবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।